জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই লড়াই করেছি। তার আগের 15.5 বছর শেখ হাসিনার ফ্যাসিজমকে এই দেশের মাটি থেকে সরিয়ে দেবার জন্য আমরা সবাই লড়াই করেছি। এই সরকার সফল হবে, এই সরকারকে সফল হইতে হবে। তারা যদি সফল না হইতে চায় তাদেরকে বাইন্দা আমরা সফল হইতে বাধ্য করব। ঢাকা শহর, এই যে আমার পাশে দাঁড়ানো আজকে এনডিএম এর অনেক নেতৃবৃন্দ আছেন যারা কারাবদ্ধ হয়েছেন, গুলি আঘাত পেয়েছেন, অনেক নির্যাতিত হয়েছেন। জাস্ট এই জুলাই আগস্ট আন্দোলনের কথাই বলছি। এই সব ত্যাগ স্বীকারের পর আজকে আমরা বাংলাদেশের জনগণের কাছে যেই সুন্দরভাবে পৌঁছতে পারছি, আমি আসলেই বিশ্বাস করি যে আগামী নির্বাচনে 300 আসনেই শুধু আমরা ভালো ক্যান্ডিডেট দিব না, অনেকগুলো আসন নিয়ে আমরা পার্লামেন্টে যেতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং সেইভাবে পার্লামেন্টে যেতে হলে আপনাদের সবার বড় বড় অবদান রাখতে হবে। ঢাকা মেট্রোতে যতগুলো বড় বড় সিট আছে, যতগুলো পার্লামেন্টারি সিট আছে, সব জায়গায় আমাদের বড় ইম্প্যাক্ট ফেলতে হবে। কারণ ভুলে যাবেন না, বাংলাদেশের রাজনীতির বা নির্বাচনের ইতিহাসে ঢাকা শহর যে জিতেছে, পুরা বাংলাদেশের সরকার সে জিতেছে। তাই বিশাল গুরুদায়িত্ব আজকে যারা নেতৃবৃন্দ আছেন আপনাদের উপরে, যে ঢাকা শহরটা নির্বাচনের আগে সুন্দর সঠিকভাবে আমাদের গুছাতে হবে। কিছুদিন আগেই 10ই নভেম্বর আমরা শহীদ নূর হোসেন দিবস পালন করলাম, স্বৈরাচারের পতন দিবস বা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের দিবস। তার আগে 7ই নভেম্বর ছিল সিপাহী বিপ্লব দিবস, যার মাধ্যমে 75 সালে আমরা আবার নতুন একটা গণতান্ত্রিক যাত্রার শুরু করতে পারলাম। কারণ তার আগে বাকশাল করে গণতন্ত্র হরণ করা হয়েছিল। এই কথাটা তুললাম কারণ আমরা যখনই 70 দশকের ইতিহাস নিয়ে কথা বলবো, যখনই 71 আমাদের স্বাধীনতা, মহান স্বাধীনতা যুদ্ধের কথা বলবো, বা তারপরের যত গণ আন্দোলন হয়েছে যেটার কথাই বলবো, সেখানে কারা কি অবদান রেখেছেন এইটা মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নায়ককে ছোট করা যাবে না, এইটা যেমন সত্যি। নায়কের মতো অবদান যারা রেখেছে তাদেরকেও ইতিহাসের পাতা থেকে দূরে রাখা যাবে না, এই বাস্তবতাটাও মানতে হবে। গতকাল আমাদের বন্ধু প্রতিম এক দলের একজন সিনিয়র নেতা একটা কথা বলেছেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে, তারপর উনি কথাটা ফিরেও নিয়েছেন। ঠিক আছে, আজকে নতুন এক উপদেষ্টা, গত কয়েকদিন আগে নতুন এক উপদেষ্টা তার উপদেষ্টার জায়গা নিয়েছেন, যিনি এখনো কথা বলে যাচ্ছেন যে 32 নম্বর, ধানমন্ডি 32 নম্বরকে তার প্রিভিয়াস গ্লোরিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। শেখ মুজিবের ইতিহাসে কোনো দাগ রাখা যাবে না বা কোনো দাগ দেওয়া যাবে না। এগুলো অত্যন্ত মানে আমাদের একেবারেই প্রত্যাশিত কোনো কথাবার্তা এরকম এগুলা না। কারণ মেইন যে কারণটা, যে গত 15.5 বছর ইতিহাস যেইভাবে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ইতিহাস বিকৃতিকরণ করেছে, সেইখান থেকে এখন উঠে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বিপ্লবী সরকার নিয়ে কথা হয় যে এই সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। দেখেন ভাই, গণ আন্দোলন আর বিপ্লব দুটো ভিন্ন জিনিস। গণ আন্দোলনের মাধ্যমে আমরা নতুন সরকার পেয়েছি। বিপ্লবী সরকার তখনই হইতো যদি আমরা সবাই বন্দুক তুলে নিয়ে উল্টা দিকে গুলি করতাম। শুধু আমাদের 2000 ওরা মেরেছে তা হইতো না, আমরা ওদের 20,000 মারতাম। সেই যুদ্ধ হইতো, বিপ্লব হইতো, তারপর বন্দুক হাতে নিয়ে আমরা বঙ্গভবনে যাইতাম। সেইখানে যায় তখন বিপ্লবী সরকার হইতো। 1971 সালে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, কারণ 1971 সালে বন্দুক হাতে লাখো বাঙালি যুদ্ধ কইরা আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। আমাদের ছোট্ট দুঃখ বা বড় দুঃখ যেভাবে বলেন না কেন, 1971 সালে সেই দখল করার পর, দেশ আবার দখল করার পর যারা বন্দুক হাতে যুদ্ধ করেছিল তারা বিপ্লবী সরকার গঠন করে নাই। 70-এর নির্বাচনে যারা গেছিলেন তারা বিপ্লবী সরকার গঠন করেছিল। এবং শেখ মুজিবুর রহমান, যিনি যুদ্ধের সময় উপস্থিত ছিলেন না, উনি সরকার প্রধান হয়েছিলেন। এইখানে তার বিরোধিতা করার কিছু নাই, কারণ 70-এর নির্বাচন এবং তার আগের এবং পরের ডাকেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। কিন্তু যেটা মনে রাখতে হবে ভাই, স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে কার কার বড় অবদান ছিল?
যদি শহীদ তাজউদ্দিন না থাকতো তাইলে বাংলাদেশের এক্সাইলে সরকার হইতো না। যদি তাজউদ্দিন না থাকতো তাহলে ভারতের সাথে আমাদের আলোচনা হইতো না। যদি তাজউদ্দিন না থাকতো 16ই ডিসেম্বরে আমাদের বিজয় হইতো না। একই সাথে তাজউদ্দিনের সাথে যদি ওসমানী সাহেব না থাকতো তাইলে আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো কমান্ডার থাকতো না। যদি 26শে মার্চ শহীদ জিয়াউর রহমান জাতির প্রতি ডাক না দিত মুক্তিযুদ্ধের, তাইলে 26শে মার্চ নতুনভাবে মুক্তিযুদ্ধ শুরু হইতো না। আপনি জাতির পিতা নিয়ে কথা বলতে চান, কোনো অসুবিধা নাই। তাইলে এই জাতি মানে বাংলাদেশ অ্যাজ এ নেশন, বাংলাদেশ একটা দেশ, এইটার জন্মের জন্য যারা বড় বড় অবদান রেখেছে, তাজউদ্দিন সাহেব, ওসমানী সাহেব, শহীদ জিয়াউর রহমান, এদের সবাইকে আপনার সেই মর্যাদাটা দিতে বাধ্য। বিশ্বের বড় বড় স্বাধীনতা নিয়ে যখন কথা হয়, প্রথম গণতন্ত্র, প্রথম স্বাধীনতা ছিল যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে মেইন নেতৃত্ব দিয়েছিল, যোদ্ধা নেতৃত্ব দিয়েছিল জেনারেল জর্জ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে কি জর্জ ওয়াশিংটনকে তাদের জাতির পিতা বলে? না ভাই। যারা সবাই মিলে বড় বড় অবদান রেখেছিল, সবাই মিলে ওই পুরো গোষ্ঠীকে জাতির পিতা একসাথে বলা হয়। জাতির পিতা বলা হয় না, বলা হয় ফাউন্ডিং ফাদার্স। এক না কিন্তু, প্লুরাল, ফাউন্ডিং ফাদার্স। আজকে সময় আসছে বাংলাদেশের ইতিহাসকে সঠিকভাবে জনগণের সামনে নিয়ে যাওয়া। বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স কারা? শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, শহীদ জিয়াউর রহমান, এমএজি ওসমানী, এদের সবার নাম এক ডাকে আসার প্রয়োজন আছে। আমাদের বন্ধু প্রতিম দলের সিনিয়র নেতৃবৃন্দ, উনারা যখন এই কথাগুলো বলেন, আমি উনাদের প্রতি আহ্বান জানাবো, ভাই শেখ মুজিবুর রহমানের নাম ছোট করার জন্য আমি বলছি না। আপনারা যতখানি শেখ মুজিবুর রহমান নিয়ে পড়াশোনা করেছেন, হয়তো তার থেকে আমার পড়াশোনা অনেক বেশি আছে। আমার মাল্টিপল একাডেমিক পাবলিশ পেপার আছে শেখ মুজিবুর রহমান নিয়ে। আমি তাকে ছোট করার জন্য শুধু কথা বলছি না, আমি বলছি সঠিক যার যার অবদান আছে তাদের সবার নাম সঠিকভাবে নিতে হবে। শুধু একজনকে সালাম দিবেন, বাকি সবার নাম ইতিহাসের পাতা থেকে মুছা দিবেন, এইটা আর মানব না। বাংলাদেশের জাতির পিতা, আবারও বলছি, বাংলাদেশের জাতির পিতা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি না। এই রাষ্ট্রকে প্রতিষ্ঠার জন্য মেহনতি মানুষ থেকে শুরু করে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব জীবন যৌবন উৎসর্গ করেছে। শেখ মুজিবকে আওয়ামী লীগ যেভাবে ব্র্যান্ডিং করেছে, আমরা সেটাকে মুছে দিয়ে মুক্তিযুদ্ধে কার কি অবদান সেটা সঠিকভাবে তুলে ধরতে চাই। তবে এইটাও বলে রাখি, আওয়ামী লীগের মুজিববাদের কোন স্থান এই দেশের মাটিতে আর থাকতে দিব না। অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমাদের সরকার। 5ই আগস্ট থেকে শুরু করে 8ই আগস্ট তারা শপথ নেওয়া পর্যন্ত তারা যেন শপথ নিতে পারেন, তারা যেন এই দেশের দায়িত্ব নেন, এইটার জন্য আমরা সবাই লড়াই করেছি। জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই লড়াই করেছি। তার আগের 15.5 বছর শেখ হাসিনার ফ্যাসিজমকে এই দেশের মাটি থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই লড়াই করেছি। এই সরকার সফল হবে, এই সরকারকে সফল হইতে হবে। তারা যদি সফল না হইতে চায়, তাদেরকে বাইন্দা আমরা সফল হইতে বাধ্য করব। তবে কিছু জিনিস মনে রাখা প্রয়োজন। গণতান্ত্রিক বিশ্বের কোথাও অনির্দিষ্টকালের জন্য কোনো সরকার হয় না। নির্বাচন হলে নির্দিষ্টকালের জন্য হয়, নির্বাচন ছাড়া যদি ইন্টারিম কেয়ারটেকার সরকার হয়, তারাও একটা নির্দিষ্ট সময়ের জন্যই হবার কথা। গণমাধ্যম সূত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোর মধ্যে বৈধতা প্রদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক একটা অধ্যাদেশ জারির খবর শুনেছি। সেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকা, সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বিষয়ক যে ধারাগুলো সংযোজিত হতে যাচ্ছে বলে শুনেছি, তা আসলে অত্যন্ত অপ্রয়োজনীয়। এটা আমাদের সরকার ভাই, আমরা সবাই মিলে নিশ্চয়ই নির্ণয় করব এই সরকারের থাকা কতদিনের প্রয়োজন আছে। যদি লম্বা প্রয়োজন থাকে, আমরা এই সরকারকে লম্বা সময় রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা এই 18 কোটি জনগণ যদি এই সরকারের সাথে থাকি, তাহলে কেন
আইনি প্রোটেকশন লাগবে এই সরকারের। আমরাই তো আইন। গণতন্ত্র মানে কি? দেশের জনতার যেটা প্রয়োজন, দেশের জনতার যেটা আকাঙ্ক্ষা, দেশের জনতা যেটা চায় সেইটাই হবে আইন। তাহলে আমরাই যদি আইন হই, তাহলে এই আইন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রোটেকশন দরকার আছে বইলা আমরা মনে করি না। বর্তমান সরকার আমাদের সকলের সমর্থনে গঠিত একটি জনপ্রত্যাশার সরকার। এই সরকারের সব কর্মকাণ্ডকে পরবর্তী নির্বাচিত সংসদ এমনিতেই বৈধতা প্রদান করবে। আমরা বিশ্বাস রাখি নির্বাচিত সংসদে আমরা থাকব, এবং সেই বিশ্বাসের সাথে আপনাদের সামনে আজকে পরিষ্কার তুলে ধরছি যে আমরা যখন আসব তখন বৈধতা আমরা নিশ্চয়ই দেব ইনশাআল্লাহ। আর তাই বলছি, অধ্যাদেশ জারির মাধ্যমে আলাদা করে আইনি সুরক্ষা নেবার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। আজকে এক পর্যায়ের পর আরেক পর্যায়ে নিত্য নতুন বিতর্ক তৈরি হচ্ছে। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো এখনো নির্বাচনের প্রশ্নে একমত হতে পারছেন না। যতটা না একমত তারা নিজেরা হতে পারছেন না, আমরা মিডিয়ার ভাই বোনদের মাঝে দেখছি এটা নিয়ে প্রচার বা অপপ্রচার আরো বেশি হচ্ছে। তবে এক্ষেত্রে কিছু কিছু দল নিজেদের রাজনৈতিক এবং সাংগঠনিক স্বার্থ সময় ক্ষেপণের পক্ষে বলে আমরা মনে করছি। দেখেন, আমরা যখন কারোর সাথে কথা বলি নির্বাচন চাই, আমরা কি ভুল কিছু চাই ভাই? 15.5 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আমরা সবাই যখন আন্দোলন করেছি, প্রাইমারিলি কিসের জন্য আন্দোলন করেছি? আমাদের ভোটের অধিকারের জন্যই তো। যদি ভোটের অধিকার আমাদের থাকতো তাহলে 2014 সালে আওয়ামী লীগ সরকার থাকতো। আর যদি 2014 সালে আওয়ামী লীগ সরকার না থাকতো তাহলে গণহত্যা থেকে শুরু করে ব্যাংক লুট সবকিছু কেউ করতে পারতো। তাহলে আসল অধিকার তো ভাই ভোটের অধিকার। হ্যাঁ, নিশ্চয়ই আলোচনার প্রয়োজন আছে সঠিকভাবে এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কি কি সংস্কার দরকার। সেই সংস্কার ছাড়া তো আমরা নির্বাচন পাবো না ভাই। তাহলে সেই সংস্কারের দরকার আছে। কিন্তু নির্বাচন যারা বেশি পেছাতে চায়, আপনি একটার পর দ্বিতীয় প্রশ্ন যদি তাদেরকে যে করেন যে কেন নির্বাচন বেশি পেছাতে হবে, তারা আপনাকে বলবে একটা দলের কথা, যে এখন যদি নির্বাচন হয় ভোটে ওই দল জয়ী হবে, এইটা আমরা হইতে দিতে পারি না। এখন সবচেয়ে বড় প্রশ্ন ভাই সবার কাছেই, আমার 18 কোটি বাংলাদেশের জনগণের কাছে, যে আপনারা কাকে ভোট দেবেন এইটার সিদ্ধান্ত কি অন্য কেউ নিয়ে দেবে? অন্য কারোর বলার অধিকার আছে যে আমার পছন্দের লোককে ভোট দিলেই আমি তখন নির্বাচন দিব, তাছাড়া দিব না? আর এইটা যদি বলে তাহলে সেই সরকার বা সেই গোষ্ঠীর সাথে শেখ হাসিনার কি পার্থক্য আছে? কারণ শেখ হাসিনা তো এই কথাটাই বলতো, ভাই ভোট দিবা কিন্তু কোথায় দিবা? নৌকায় দিবা। এখন আপনি যদি বলেন যে ওই মার্কায় দিবা না, কথার পার্থক্য তো বেশি থাকলো না ভাই। সো নির্বাচন দিতে হবে। কতদিনে নির্বাচন দিবে এটার একটা মাত্র আলোচনা হলো কতদিনে সুন্দর নির্বাচন দেয়া যেতে পারে। এবং এর আগে 90 সালে যখন একটা বিশাল আকারে সরকার পতন হয়েছিল, তখনও আমরা দেখেছি একটা কেয়ারটেকার সরকার এসে 3 মাসের ভিতরে নির্বাচন দিয়েছিল। 3 মাসের বেশি অলরেডি হয়ে গেছে। আমরা এখনো নির্বাচন তো অনেক পরের কথা, ঠিক আছে, আমরাও আশা করি 3 মাসে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের রূপরেখা তো হবে। আপনি চিন্তা করেন, জীবনে যে কোনো একটা প্ল্যান করেন, নতুন ব্যবসা খুলবেন, প্রথমে যে আপনার নির্ণয় করতে হবে কতদিনে এইটার টাকা ফেরত আসা শুরু হবে, ব্রেক ইভেন হবে, কবে লাভ হবে, প্রথম দিনই হিসাব করতে হবে না? নাহলে ব্যবসা খুলবেন না। আপনার বাচ্চাকে একটা কোচিংয়ে পাঠাবেন, প্রথম দিন হিসাব করতে হবে এই কোচিংয়ে দিলে আমার বাচ্চা এতদিন পর পরীক্ষা, ওই পরীক্ষায় কি রেজাল্ট করতে পারে। তাহলে প্রথম দিনই একটা হিসাব করতে হয় না ভাই? অন্য সব কাজে যদি প্রথম দিন একটা হিসাব করে নামতে হয়, তাইলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 3 মাস হয়ে গেছে একটা রোড ম্যাপ চাচ্ছি। এটা কি অন্যায় কিছু চাচ্ছি ভাই? আমাদের সরকার, সামনে নির্বাচন, আমাদের রোড ম্যাপ আমরা চাচ্ছি। ভুলটা কোথায় কেউ একটু দেখাবেন প্লিজ। আর যদি কোনো ভুল না থাকে তাহলে এই রোড ম্যাপ নিয়ে এত সমালোচনা কেন? আমি এমনও শুনেছি আমাদের অনেক শ্রদ্ধেয়, অনেক সম্মানিত এবং আমাদের কাছের ব্যক্তিত্ব, উপদেষ্টা মণ্ডলীর এক একজন মেম্বার্স, ওনারা এমন কথা বলেছেন যে আপনারা নির্বাচন নিয়ে তাড়াহুড়া করবেন না, আপনারা আগে সংস্কার দেখেন। সংস্কার তো ভাই আমরা দেখব, আপনারা আমাদেরকে বলবেন কি করতে হবে, সামনে নির্বাচিত হয়ে ইনশাল্লাহ আমরাও সংস্কার করব। সংস্কারের তো শেষ নাই। শেষ আছে বলেন? কোনো শেষ নাই। সো এইখানে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে
দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে ঐক্যবদ্ধভাবে কথা বলা এখন সময়ের দাবি বলে আমরা মনে করি। আমি শেষে একটা কথা বলবো, সরকারের উপদেষ্টাগণকে গণসংযোগ বাড়াতে হবে। শুধু সচিবালয়ে বসে মাঠ পর্যায়ের বাস্তবতা বোঝা যায় না। দেশের মানুষ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চায় এবং জনজীবনে স্বস্তি চায়। সো তারা যদি, আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, তারা যদি পর্যায়ক্রমে বারবার সকল স্টেক হোল্ডার, রাজনৈতিক দল বলেন, গণমানুষ বলেন, ব্যবসায়ী সমাজ বলেন, শিক্ষক সমাজ বলেন, যাদের কথাই বলেন, যদি পর্যায়ক্রমে বারবার করে সবার সাথে বসা শুরু করে, তাহলে দেশের জনগণ আসলে কি চায় ওনারা আরও ভালোভাবে জানবেন। দেশের জনগণের সহযোগিতা